নমস্কার। পোস্ট এডিটের আজকের যে এপিসোড তাতে যিনি আমার সঙ্গে বসে আছেন তাকে আপনারা ফ্রেমে দেখতে পাচ্ছেন। তার কথা কাউকে পরিচয় করিয়ে দিতে হয় না এবং আজকে একদম এইটুকু বলতে পারি যে সিনেমার জন্য তার সঙ্গে আমরা কথা বলতে এসেছি, সিনেমার নাম যেটা খুব কষ্ট করে বলতে হবে না, ম্যাডাম সেনগুপ্ত। তাই আজকে আমাদের সঙ্গে ম্যাডাম সেনগুপ্ত। ঋতুদি, তোমাকে পোস্ট এডিটে স্বাগত জানাই। আমি তোমাকে প্রথমেই একবার জিজ্ঞেস করবো যে এই যে ম্যাডাম কথাটা আমরা বলি বটে, কিন্তু ম্যাডাম তো আমরা সবাইকে বলি না। তো একজন মহিলার ম্যাডাম হয়ে ওঠার পথটা একটু অন্যরকম হয়। তুমি ফার্স্ট কবে ফিল করলে যে তোমার মধ্যে ওই ম্যাডাম ব্যাপারটা এসেছে? ম্যাডাম সেনগুপ্ত তুমি কবে নিজেকে ফিল করলে? আমি সত্যি জানতাম না কবে, বাট যখন আমাকে এই টাইটেলটা মানে নির্বাচিত হলো, এই টাইটেলটা হবে, আমার কোনো আইডিয়া ছিল না, এটা আমার কোনো সাজেশন নেই, একেবারেই ক্রিয়েটিভ টিম করেছে। তা আমি বললাম বাবা, একদম ম্যাডাম সেনগুপ্তা, সাংঘাতিক ব্যাপার। তো এটা নিয়ে কি হলো, বলো না এই নামটার মধ্যে বেশ একটা দারুণ ওজন আছে, আর মানে ইট রাইটলি ইন্টারপ্রেটস ইউ। তো আমি বললাম বাহ, খুব ভালো কথা তাহলে। আর এই সিনেমাটার মধ্যেও বেশ ইন্টারেস্টিং কিছু জায়গা আছে যেগুলোতে অনেক খুব ডিগনিফাইড একটা পার্সোনালিটি জায়গাটা আসছে। তো হ্যাঁ, তবে হ্যাঁ, যেটা তুমি জিজ্ঞেস করছিলে সেটা খুব ইম্পর্টেন্ট, যে মানে এই জার্নিটা ইজ আ লং জার্নি। মানে একটা নাম থেকে ম্যাডাম নাম হয়ে ওঠা, মানে ইটস আ ভেরি ভেরি লং জার্নি, ইটস আ ভেরি হার্ড জার্নি। মানে এরকম না যে খুব ইজিলি কাউকে কখনো এই খেতাবটা দেওয়া হয়। তো মানে অ্যাচিভ করতে হয়, এটার পিছনে অনেক কষ্ট, এটার পিছনে অনেক পরিশ্রম, অনেক স্যাক্রিফাইস, অনেক হার্ডশিপ আছে যেটা এই নামের সাথে আসে। তো অবশ্যই সেই তা আমি চেষ্টা করবো, যদি আমাকে ম্যাডাম হিসেবে মানুষ দেখে বা খ্যাতি মানে খেতাবটা দিয়েছে, তো তার সম্মান বা মর্যাদাটা রাখার আমি সবসময় চেষ্টা করব এবং করি। তো তবে এই ছবির এই সুন্দর নামের এই মানে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, সেটা আমার মনে হয় যে সেটা ছবির জন্য খুব ইন্টারেস্টিং হয়েছে এবং অনেকে খুব ইন্টারেস্ট নিয়েছে ছবিটা দেখার বিষয়ে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে এটা কি বায়োপিক, এটা কি তোমার জীবনের কথা? হ্যাঁ, কিন্তু আসলে তা না, এটা একেবারেই একটা অন্য গল্প এবং ম্যাডাম সেনগুপ্তা একটা এর সাথে সুন্দরভাবে ইনভলভড আছে পুরো বিষয়টার সাথে, এবং শি ইজ দ্য প্রোটাগনিস্ট। তো সেই জন্য আমার ধারণা যে এই গল্পটা যখন মানুষকে ইন্টারেস্ট করেছে বা এই নামটা ইন্টারেস্ট করেছে, এই ছবিটা নিশ্চয়ই একটা জায়গা পাবে। আর একটা আমি খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি খুঁজে পেয়েছি যে তোমার এখানে চরিত্রটার নাম হচ্ছে অনুরেখা, এবং তোমার যে ক্যারেক্টারটা কার্টুনিস্ট, তারও কাজ, একজন পেইন্টার বা একজন যিনি ছবি আঁকেন তারও কাজ তো রেখা নিয়েই। তো সে কি রেখা নিয়ে কাজ করে বলেই কি তার নাম অনুরেখা? তোমার ক্যারেক্টার স্টাডি তো প্রত্যেকে একজন নিজের মতো করে করে, তোমার কি মনে হয়েছে? দেখো, এখানে এই ছবিতে মানে এই ছবিতে যেহেতু আমার বাবা মা আমার নাম রেখেছিলেন, তো হয়তো কোথাও না কোথাও আমার আর্টিস্টিক দিকটা ভেবেই হয়তো ওনারা রেখেছিলেন যে আর্টিস্ট হতে পারে আমার মেয়ে। মানে আমি বলছি ছবির বাবা মার কথা। কিন্তু হ্যাঁ, তো সেখানেও মানে একটা থেকে যায় যে অনেক সময় এটা হয় যে নামটা হয়তো আগে দেওয়া হয়, তারপরে হয়তো সেই নামের সঙ্গে তার জীবনটা এক জায়গায় এসে যায়। মানে আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। আমার ছেলে যখন জন্মালো, যেমন আমেরিকাতে, তো আমার ডেলিভারি হওয়ার কথা ছিল 2 উইকস পরে। তো ডেলিভারি 2 উইকস আগেই হয়েছিল, ডক্টর বলেছিল যে না, আই থিংক দ্য বেবি ইজ রেডি টু কাম। তো আমরা আমেরিকাতে ওর জন্ম হলো, তখন নাম মানে আমরা যে সিলেক্ট করছিলাম, মানে সিলেক্ট মানে হয় না যে নামটা জাস্ট আমরা ভাবছিলাম যে কি হবে না হবে, ছেলে হবে না মেয়ে হবে, তখন জানতাম না। তখন আমি ওইটার পক্ষপাতী নই যে আগে থেকে জানা এন্ড অল দ্যাট, যদিও ওখানে ওটা লিগ্যাল, এখানে লিগ্যাল না। কিন্তু তো তখন আমি যাই না, হট করে আমার মাথায় একটা নাম এলো অঙ্কন। তো অঙ্কন আমার ছেলের নাম। তো অঙ্কন নামটা আমার খুব ভালো লাগলো। আমার মনে হলো যে আচ্ছা, অঙ্কন নামটা দিলে কিরকম হয়। তো অঙ্কন মানে অবশ্যই আঁকার ব্যাপারটা আছে। এটা তারপরে তারপরে গিয়ে আমাদের হঠাৎ রিয়েলাইজেশন হলো আমার সঞ্জয়, যে অ্যাকচুয়ালি আঁকার স্কুলেই আমরা দুজনে মিট করেছিলাম। কিরকম ইত্তেফাক না? মানে তোমার এই আঁকার ব্যাকগ্রাউন্ডটা যেটা কিন্তু একদম জানতাম না। ও হ্যাঁ, আমি ছবি আঁকতাম। তাই? এখনো আঁকি মাঝে মাঝে।
তাহলে তো খুব ভালো, মানে সেই যে তুমি হ্যাঁ একটা সেই এই দিকে, যে হ্যাঁ। আর এখন এই এই ছবি করতে গিয়ে অনেক সময় পেন্সিল আর কাগজ থাকতো, আর আমি স্কেচ করতেই থাকতাম ওর মধ্যে। আর এই যে কার্টুনিস্টের ব্যাপারটা, এই তো কার্টুন সেই জন্য বললাম যে নামটা খুব ইন্টারেস্টিং না, যে ইন্টারেস্টিং হঠাৎ যে করে নামের মাহাত্ম্যটা পরেও বোঝা যায়। তো যেরকম আমার মানে তখন মনে হলো যে আরে আমরাই তো আঁকা স্কুলেই তো মিট করেছি, আমাদের নামটা খুবই রেলিভেন্ট হয়ে গেল তখন আর কি। মানে তাহলে কি এখন মানে সঞ্জয় দাও কি এখনো আঁকে? না না না, সঞ্জয় দা আঁকার আঁকে না। আমরা আসলে একটা এক্সকারশন, আমাদের ছবি আঁকার স্কুল থেকে না এক্সকারশনে নিয়ে যেত আউটডোর আচ্ছা পেন্টিং আচ্ছা। করতে, আউটডোর স্টাডিজ করতে। তো আমরা প্রচুর মানে ওয়াটার কালার্স, তারপরে প্যাস্টেল, তারপরে পেন্সিল স্কেচ করতাম। আমাদের বাইরে বাইরে নিয়ে যেত, হর্টিকালচার, তারপরে এখানে ওখানে, মানে আচ্ছা মানে নেচার স্টাডি করতে। তো বাইরে এক্সকারশনে যখন আমরা যেতাম তখন অনেক মানে একটা গ্রুপ মতো যেত, এবং সেই এক্সকারশনে তুমি তোমার তোমার তুমি যদি মানে এনরোল করা থাকো, মানে তুমি যদি স্টুডেন্ট হও, তুমি তোমার কোনো গেস্টকে আনতে পারো। ওকে। তো আমাদের একজন একটু সিনিয়র, আমাদের একজন মানে আমাদের এক বন্ধু ছিল, তার বন্ধু ছিল সঞ্জয়, তা ওকে ওরা মানে এনরোল করেছিল ওখানে, সেইভাবেই আমাদের আলাপ হয়েছিল সেই তখন। বন্ধুর সঙ্গে সম্পর্ক এখনো রেখেছো তো? হ্যাঁ 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 আছে। মানে সে এত ভালো একটা কাজ করে দিয়েছে তোমাদের এক্স্যাক্টলি, দেখা করিয়ে। হ্যাঁ ওর সঙ্গে ওর বন্ধু হয়ে মানে এসেছিল আর কি। তো তখন তো তখন গেস্টদের আর কি ইয়ে করা হতো, মানে আমরা না গেস্ট, মানে হ্যাঁ গেস্টরা হয়তো ওরা মানে এক্সকারশন ফিটা পে করে দিলে ওই ওই গ্রুপের সাথে ওরা বেড়াতে যেতে পারতো আর কি সেরকম। আচ্ছা, এবারে তুমি আমাকে একটা জিনিস বলো, এই যে তুমি ছবি করো, তো এই যে কার্টুনিস্টের ক্যারেক্টার করছো, কিন্তু কার্টুন ব্যাপারটা তো আমাদের খুব পছন্দ, অনেকে আমরা দেখতে পছন্দ করি, অনেকে পড়তে পছন্দ করতাম। তোমার ফেভারিট কার্টুন ক্যারেক্টার কি? আমার ফেভারিট কার্টুন ক্যারেক্টার অনেকগুলো আছে। একটা হচ্ছে দ্য বাটুল দি গ্রেট, মানে দুর্দান্ত লাগে। তারপর নন্টে ফন্টে, তারপরে হচ্ছে আম, আমাদের আমার ইয়ে খুব ভাল লাগে, টম এন্ড জেরি। তারপরে ডোনাল্ড ডাক। তারপরে এখন আমার খুব ভালো লাগে মিস্টার বিন। তো আমার অনেক কিছুই ভালো লাগে কার্টুনের। তো তবে কার্টুন আমার মনে হয় যে কোথাও না কোথাও গিয়ে তোমাকে ভীষণ একটা মাইন্ডটাকে ফ্রেশ করে দেয়। মানে কার্টুন যদি তুমি পড়তে থাকো বা দেখতে থাকো, আম, তারপর ওইগুলো খুব মানে ইন্টারেস্টিং একটা, মানে ব্রেনটাকে অনেক বেশি শান্ত করে। হ্যাঁ, শান্ত করে। আর দেখো, তোমাকে একটা কথা বলি, যে ম্যাডাম সেনগুপ্ত লোকে মনে করছেন তোমার বায়োপিক বা কিছু, সেটা যাই মনে করুক, সেটা মনে করতেই পারেন, কারণ তোমার জায়গায় তোমার বায়োপিক হতেই যে কোনো দিনই পারে, সেটা কথাই নয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে তুমি যখন অভিনয় করো, তোমার সম্পর্কে একটা যেটা আমরা জানি, যে ঋতুদি দেরি করে আসে। আমি এটা বলছি তার কারণ আছে, যে ঋতুদি দেরি করে আসে, এটা সবাই জানে। আমরা যখন আমরা কোনো প্রেস কনফারেন্সে যাই, অনেকে দেরি করেন, তুমি একা নয় কিন্তু। যখন অন্য কেউ দেরি করেন, এরকমও দিন হয়েছে যে কেউ হয়তো বেরিয়ে গেছে, না তাহলে আজকে বেরিয়ে যাই বা কিছু হয়। ঋতুপর্ণা সেনগুপ্তর মধ্যে কি আছে যে ঋতুদি দেরি করে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লেট করলেও লোকে বসে থাকে? তোমার কি মনে হয়, তোমার সেটা কোন তোমরা বলতে গুণের পারবে। জন্য তোমার তো কিছু একটা মনে হয়েছে যে আমি দেরি করার পরেও এরা বসে থাকে আসলে কি কেন? বলতো, সবাই বোঝে যে আমি কোনো অকারণে কোনো কিছু গল্প করছি বা কোথাও ঘুরে বেড়াচ্ছি বা কোথাও একটা রেস্টুরেন্টে খেয়ে এসছি, মানে ওই মানে কোনো একটা আমোদ প্রমোদ করে এসে আমি দেরি করছি তা নয়। আমার এতগুলো কমিটমেন্ট থাকে যে বিভিন্ন জায়গায় আমি হয়তো মানে কাজের ক্ষেত্রেই হয়তো আসতে যেতে দেরি হয়ে গেছে, সেটাই জন্য, তাই জন্য আমাকে সবাই খুব সিম্পাথাইজ করে। আই এম সো গ্রেটফুল ফর দ্যাট। আমি তাদের, তাই জন্য তোমাদের সবাইকে এত ভালোবাসি। আর তুমি এত কাজ করো, মানে মাল্টিটাস্কিং উইমেন বলতে যা বোঝায়, তুমি তো তার উৎকৃষ্ট উদাহরণ। তুমি এত কাজ করবার পরে এই হাসিটা সবসময় থাকে কি করে? মানে তুমি তো এটাও আমি দেখেছি যে খুব স্ট্রেসড কোনো একটা জায়গা থেকে, স্ট্রেসফুল ভাবে বেরোনোর পরেও তোমার হাসি থাকছে বা কি, মানে যেটা আমি দেখেছি, আমি সেইটা বলছি যে এইটা কিভাবে তুমি নিজেকে এইভাবে আমার মেনটেন করো। আসলে হাসিটাই আমি মনে করি যে জীবনের একটা খুব বড় দিক, যেটা মানে দুঃখতেও যদি মানে আমরা হেসে দুঃখটাকে ভুলতে পারি, বা জীবনে হেসে যদি আহ থাকতে পারি, মানে তার থেকে বড় আশীর্বাদ বোধহয় আর কিছু হয় না। মানুষের জীবনে এত সমস্যা, এত প্রবলেম, এত দুঃখ, এত স্ট্রেস, তারপরেও যদি মানুষ ওই হাসিটা রাখতে পারে, তাহলে তো মানে জীবন তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মানে জীবনটা যদি হেসে খেলে কাটানো যায়, মানে অবশ্যই সব মানে কর্তব্য করে, আম, তাহলে তার থেকে বড় পাওয়া আর কিছুতে নেই। যদি আমাদের জীবনটা খুবই খুবই আমাদের জীবনটা স্ট্রেসফুল, মানে আমরা
কাজ করছি, বাড়িতে একদমই, family সামলাচ্ছি, time থাকে। মানে বিভিন্ন বিষয় সামলাচ্ছি, বিভিন্ন প্রবলেম সলভ করছি, করতে করতে আমরা এক সময় মনে হয় যে ওফ, জীবনটা মানে একদম মানে এক্সস্টেড হয়ে যাচ্ছে। সেই এক্সস্টনটাকে যদি আমরা ভেতরে ভেতরে সেটাকে মানে জায়গা দিয়ে দিই, তাহলে কিন্তু ওই স্বতঃস্ফূর্তটা আমাদের চলে যাবে। তো স্বতঃস্ফূর্ত ব্যাপারটা তোমাকে সবসময় রাখতে হবে। যতদিন তুমি আছো, তুমি কাজ করছো, তুমি ঠিকঠাক মানে জীবন কাটাতে চাও, তখন তোমাকে স্বতঃস্ফূর্তভাবে জীবনকে অ্যাকসেপ্ট করতে হবে। আর তোমাকে তো ধরো নতুন প্রজন্মের যারা বা তোমার সমসাময়িক যারা, তারাও অনেক সময় বলেন যে ঋতুদি অভিভাবকের মতো। এই যে তারা অভিভাবক তোমাকে মনে করেন, এই যে তুমি যেটা বললে না যে স্ট্রেস থাকে, আমার তো মনে হয় যে তোমরা যে সময় ইন্ডাস্ট্রিতে এসেছো, সেই সময়ের ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটাই হয়তো সব থেকে প্রবলেম ছিল, যেখানে ইন্ডাস্ট্রিটাই খুব টালমাটাল একটা জায়গায় ছিল। মানে আমাদের ইন্ডাস্ট্রি আসলে উড়িষ্যার মতো হয়ে যাবে কিনা সেটা নিয়েই একটা দ্বন্দ্ব। সেই জায়গায় মাটি কামড়ে পড়ে থাকা, সেই জায়গা থেকে নিজের জায়গা তৈরি করা তো অনেক বেশি কষ্টের ছিল। সেইটা তোমরা হাসি মুখে মেনটেন করলে এখন আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছো, এখনো করছো। নতুন প্রজন্ম, তাদেরকে কি বলবে? তারা এক এক সময় আজে বাজে স্টেপ নিয়ে নিচ্ছে, তারা জীবন শেষ করে দিচ্ছে, স্ট্রেস মানে তারা নাকি সামলাতে পারছে না। এটাই মানে এটাই খুব দুঃখের যে আসলে তারা তারা জীবনটাকে এত তাড়াতাড়ি অনেক কিছু তারা তাদের হাতের কাছে পেয়ে গেছে। মানে আমাদেরটা ছিল কি গ্র্যাজুয়াল প্রসেসে আমরা একটু একটু করে পেয়েছি। এখন এত কিছু অ্যাভেলেবল, তারপরে এত কিছু তারা দেখছে, এত এক্সপোজার, সবকিছুর ভেতরে তারা নিজেদেরকে কম্পিটিটিভ জায়গায় নিয়ে যাচ্ছে বেশি, মানে নিজেদের কম্পিটিশনটাকে বাড়িয়ে ফেলেছে। ফলে কি হচ্ছে, তারা সবসময় ডিসস্যাটিসফাইড থেকে যাচ্ছে। ডিসস্যাটিসফাইড যখনই থাকছে, তখন তাদের মনে হচ্ছে যে এইটা না করলে বোধহয় জীবন বৃথা, ওইটা না করলে বোধহয় জীবন বৃথা। তো এই জীবন বৃথা তার বিষয়টা যতক্ষণ না তারা বুঝতে পারছে যে জীবনটা একরকম ভাবে চলবে, জীবনের থেকে ভালো কিছু নিজেকে গ্রহণ করে নিতে হবে। একদমই তাই না? আমাদের দেখো, জীবনের মতো চলবে, তার থেকে জীবনের যতটুকু ভালোটা তোমাকে নিজে নিতে হবে। জীবন তো সবসময় ভালো জিনিস তোমায় দেবে না। জীবন তো সবসময় তো একটা প্যাটার্নের মতো, ভালো থেকে মন্দ, মন্দ থেকে আরো মন্দ, মন্দ থেকে আবার খুব ভালো, আবার ভালো, মানে অ্যাভারেজ, এইভাবে তো জীবন চলতে থাকে না। একদম এক এক রেখায় তো চলে না জীবনটা। তো তখন তোমাকে বুঝে নিতে হবে যে ওই ভালো মন্দের মধ্যেই ভালোটুকু তোমাকে সংগ্রহ করে নিতে হবে। আর এখন সেটাই প্রবলেম হয়ে গেছে যে প্রথমত অ্যাটেনশন স্প্যান কমে গেছে, দ্বিতীয়ত হচ্ছে ভীষণ বেশি মানুষ কম্পিটিটিভ হয়ে গেছে, তৃতীয়ত হচ্ছে প্রচুর অপশন এসে গেছে, এটা না হলে ওটা, ওটা না হলে সেটা। আগে কি ছিল, আচ্ছা এইটা হচ্ছে না, ঠিক আছে এটার উপরে একটু লেগে থাকি, তারপরে দেখি কি হয়, কিন্তু ও এটা না, বাদ দাও, আবার এটা। মানে এই যে ভীষণ ফাস্ট হয়ে গেছে না জীবনটা। মানে সম্পর্কের ক্ষেত্রেই তুমি দেখো না, সম্পর্কেই তো কত টলারেন্স কমে গেছে। সম্পর্কে তো আমাদের টলারেন্স কমে যায়নি। আগে একটা সম্পর্ক নিয়ে কত ভীষণ ভাবে সেটাকে মানে সেটা রাখার জন্য মানুষ কত যুদ্ধ করতো, কত তার মধ্যে কম্প্রোমাইজ হতো, স্যাক্রিফাইস হতো। এখন তো তা নয়। এখন যে হচ্ছে না, ওকে লেটস সেপারেট, লেটস ডু দিস, লেটস ডু দ্যাট। মানে ওই সময় প্রেমে পড়াটা একটা আলাদা অনুভূতি ছিল, এখন তো সেই অনুভূতিটাই চলে গেছে, জায়গাটাই তো চলে গেছে। মানে প্রেমে ভালো লাগা, প্রেমে পড়া, প্রেমে থাকা, প্রেমে থাকতেই তো এখন মানুষ পারে না। তাদের এত রকম মানে মানে খুঁটিনাটি জিনিস নিয়ে এত বেশি তারা মানে ক্যালকুলেটিভ তারা হয়ে যায় এত সবকিছু নিয়ে। সেই জন্যই বলছি যে মানে আমাদের মানে আমরা দেখো এই জীবনটা আমরাও বাঁচছি এখন, আমরা যে সময়টা আছি আবার সেই সময়টাও বেঁচেছি। তো আমরা ব্যালেন্সটা করার জায়গায় আস্তে আস্তে এসেছি যে কিভাবে জিনিসগুলোকে বোঝা, কারণ ওই সময়টাও দেখেছি আবার এই সময়টাও দেখছি। তো সেই জন্য ওই ব্যালেন্সটা যতক্ষণ না আমরা সুন্দরভাবে বুঝতে পারবো বা করতে পারবো, তখনই জীবনটা মানে তখনই জীবন সুন্দর হবে বা সুন্দর হবে না। তো সেটাই তো, এই জন্য আমার, তুমি যেটা প্রশ্ন করলে, আমার একটাই বক্তব্য যে মানে জীবনকে মানে গিভ আপ করে দিও না, মানে জীবনের সাথে থাকো। মানে জীবনের সাথে থাকাটাও মানে তুমি না থাকলে তো কিছুই থাকছে না। এক্স্যাক্টলি। আর একটা জীবন পাওয়াটাও কিন্তু মানে ঈশ্বরের দান। মানে মানুষ মানে মানে মনুষ্য জীবন পাওয়াটাও একটা দান আমার বলে মনে হয়। যে মানুষ এই সময়টা বাঁচতে পারছে, মানুষ মানুষ হিসেবে যে আনন্দগুলো করার, মানুষ হিসেবে যেগুলো পাওয়ার, সেগুলোও তো আমরা পাচ্ছি না। তো সেই জায়গাটাকে ধরে রাখা বা আনন্দ করে থাকাটার মধ্যে, হ্যাঁ দেখো চ্যালেঞ্জেস তো থাকবেই, চ্যালেঞ্জটাকে তোমাকে ফেস করতে হবে, কিন্তু চ্যালেঞ্জটাই যদি তুমি মনে করো যে এন্ড অফ দ্য রোড আর তারপরে কিছু নেই, সেখানেই তো তুমি জীবনকে ছেড়ে দিচ্ছ।
আর এই দেখো ব্র্যান্ড কনসিয়াস হয়ে গেছে মানুষজন, এখন সবকিছুতে তারা ব্র্যান্ড নিয়ে ভাবে, সবকিছুতে একটা স্ট্যাটাস মেনটেন করবার জন্য অনেক কিছু তারা দেখায়। এইখানে আমি তোমার একটা জিনিসের কথা বলি, কারণ যেহেতু আমরা কথা বলছি যে দর্শকদেরও কিছু কিছু জিনিস তোমার সম্পর্কে জানা দরকার। যে আজকে কারোর হয়তো একটা সিনেমা হিট করলো, কি কেউ একটা সিরিয়াল কারোর হিট করে গেছে, তার কাছে মানুষ কিছু একটা নিয়ে যেতে গেলে একটা মানুষ 10 বার ভাবে যে না উনি তো এখন স্টার, ওর কাছে কি এটা নিয়ে যাওয়া যাবে। অনেকে বলেছেন ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে নিমকি চানাচুর নিয়েও আসা যায়। এই এই যে টুকরো টুকরো বিষয়গুলো এসে খুশি হয় এখনো, এইটা 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 মেনটেন করাটাও তো খুব টাফ, হ্যাঁ যেখানে চারিপাশটা বদলে গেল। দেখো আমি না বৃহত্তর জিনিসটা দেখি, আমি ওই ছোটখাটো জিনিসগুলো দেখি না। আমি মনে করি যে মানুষের ভালোবাসার মানে জায়গাটা মানে আমার কাছে খুব ইম্পর্টেন্ট। মানুষ যেভাবে আমাকে ভালোবাসছে যেভাবেই হোক সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। কিন্তু আমি যদি মনে করি যে আহ, আমি যদি মনে করি যে ভালোবাসার জায়গাগুলোকে আমি ছেড়ে দিই, বা যে যারা সত্যিকারের আমাকে আমাকে ভালোবেসে চেয়েছে বা আমার আমার অনুরাগী বা আমাকে আমাকে তারা লুক আপ করে, তো তাদেরকে যদি আমি তাদের যোগ্য সম্মানটুকু না দিই, সেটা সেইভাবে আমি বড় হইনি, আমি সেইভাবে শিক্ষা পাইও নি। তাই জন্য আমি আমার কাছে সম্পর্কের খুব দাম আছে, মর্যাদা আছে। এবং একই সঙ্গে তোমার মধ্যে প্রফেশনালিজমের যে জায়গাটা সেটাও একদম 100% আছে, কারণ আমরা জানি যে তুমি মানে এমনি যে ছবি অভিনয় করো, যখন যখন জেঠিমা চলে গেলেন তখনও তুমি সেই সময়ও মানে হসপিটাল এবং সেট যেভাবে করেছো দুটোতেই, মানে যারা জানেন তারা জানেন, কিন্তু যারা জানেন না তারা যখন পরে ওই ছবিটা দেখবেন তারা তো বুঝবেন না যে তখন তোমার মধ্যে দিয়ে কি যাচ্ছে। এই যে দুটো দিককে মেনটেন করলে সবকিছু সবভাবে করছো, নিজের কখনো লাইফে তো সেটব্যাকও আসে। তোমার লাইফে মানে কি মনে হয় যে যখন সেটব্যাক থাকে, একা থাকার যে মুহূর্তগুলো, আমার সেটাই লাইফেও প্রচুর সেটব্যাক আছে, একা থাকার মুহূর্ত আছে, স্যাক্রিফাইস আছে, জীবনের অনেক রকম মানে অনেক যুদ্ধ আছে। মা চলে যাওয়ার মানে সময় বা মা হসপিটালে থাকাকালীন সময় আমি সত্যি কোনো কাজ করতে পারছিলামও না। আর এত তখন খারাপ লাগছিল যে ভাবছিলাম যে আরো 3 মাস আগে যদি কাজটা ছেড়ে দিতাম তাহলে তো মার সাথে আরো বেশিক্ষণ থাকতে পারতাম, কিন্তু তো জানতাম না না যে মা আমরা কেউ বুঝতে পারি না যে একদম হঠাৎ হ্যাঁ। করে কেউ চলে যাবে। তো আজকেও মার জন্য মন হাহা করে, মানে মন মানে এত খারাপ লাগে রোজই। কিন্তু মানে কিন্তু এটাই হচ্ছে আমাদের জীবন, মানে আমরা কত ঝামেলা, কত ঝঞ্ঝাট, কত স্ট্রেস, কত বাড়িতে এমন একটা কিছু হয়েছে হয়তো চোখ দিয়ে জল পড়েই যাচ্ছে, কিন্তু ক্যামেরার সামনে দাঁড়াতে হবে ঠিক করে, সব চোখটা মুছে ঠিক করে আবার অ্যাক্টিং এর মধ্যে ঢোকা। তো হয়তো মানুষ ভাবে যে আমাদের এই জায়গাটা প্রফেশনটা খুব ইজি। আর অনেক সময় অনেক দেখি কমেন্টও করে সোশ্যাল মিডিয়াতে, অনেক কিছু কমেন্ট আসে হ্যাঁ, আমি সোশ্যাল সেটাই মিডিয়াতে। জিজ্ঞাসা করতাম তোমাকে হ্যাঁ, যে তো কিন্তু তখন খুব দুঃখ হয় আর কি, যে তখন আমার মনে হয় যে আমরাও তো মানুষ, মানে আমরা নয় আমরা নয় ছায়ার জগতের মানুষ, আমরা পর্দায় আসি, আমাদের আমাদের একটা অন্য মানে তকমা আছে, কিন্তু আসলে ভেতরে তো আমরা রক্ত মাংসের মানুষ। সেই ইমোশনস গুলো থেকে তো আমরাও বেরোতে পারি না। তো এখানে ইনফ্যাক্ট ম্যাডাম সেনগুপ্তা তো বেশ কিছু জায়গা আছে যেখানে ম্যাডাম সেনগুপ্তা যেহেতু একজন খুব সেলিব্রেটেড মানে কার্টুনিস্ট, কার্টুনিস্ট। মানে তারও ওই জায়গাগুলো আছে যেখানে সে ভেঙে পড়ছে, কিন্তু সে ম্যাডাম সেনগুপ্তা, মানে অনেকগুলো দ্বন্দ্ব, যেটা আমি মনে করলাম, যেটা আমার মনে হয়েছিল যে আমাদের জীবনের সাথে মানে আমার জীবনের সাথে অনেকটা এক হয়ে গেছে। আর এখানে যেটা গল্পে আমরা যেটা শুনেছি যে মেয়ের জন্য মায়ের যে একটা অ্যাগ্রেশন, হ্যাঁ তো এইটা তো একটা ইউনিভার্সাল ব্যাপার, মানে এটা তো সিনেমা বলে নয়। তো মানে মা ঋতুপর্ণা সেনগুপ্তর অঙ্কন বা রেশনার জন্য অ্যাগ্রেশনটা কোন লেভেলে যেতে পারে, মানে সেটা তখন তো তিনি সেলিব্রিটি না, নন। মার অ্যাগ্রেশন থাকেই, কারণ মা যেভাবে তার সন্তানের প্রতি পজেসিভ থাকে, বা পজেসিভ ইন দ্য সেন্স আমি রং ওয়েতে বলছি না, হুম। মানে বা কিছুটা অবসেশন থাকে, কি ভীষণ বেশি ইমোশনাল থাকে, সেগুলো মাতৃত্বের সাথে আসে। তো ফলে সেটাকে আমরা আলাদা করতে পারবো আলাদা না। করতে পারি না কখনো। আমিও আমি ওভার পজেসিভ না, বা আমি ওভারডু করি না কিছু, কিন্তু আমার ছেলে মেয়েকে ডেফিনেটলি চাই যে কিছু না কিছু শিক্ষা দিতে, যেগুলো তারা এখনো বোঝে না, বা তারা এখনো বোঝে না, বা তাদের এখনো বোধগম্য হয়নি। জানি না ওরা এখন তো ওরা জেন জি না কি বলে, হ্যাঁ, কিন্তু ওরা
কিন্তু ওরা জানি না, ওরা অবশ্যই আমাদের থেকে অনেক রকম একটু অন্যভাবেই ভাবনা চিন্তা করে, কিন্তু আমার ভাবনা চিন্তাটা যতটা আছে, যেরকম আমার মা বাবা আমাকে বলে গেছেন, বা আমার পিসিরা বা আমার মাসিরা বা আমার কাকু কাকিমা, আমার আমার যারা ক্লোজ তারা, মানে আমার পরিবার, আমার ঠাকুমা আমাকে যেভাবে শিক্ষা দিয়েছে বা দিয়ে গেছেন, বা যারা আছেন তারা দিচ্ছে, ঠিক আমিও ওই শিক্ষা কিছুটা আমার তরফ থেকে আমার বাচ্চাদের দেব। এরপরে তারপরে তাদের বিবেচনা তারা কিভাবে, কিন্তু আমার মনে হয় একটা সময় গিয়ে তারা ওই শিক্ষাটার কথা আবার মনে করবে, তখন তারাও হয়তো তাদের নেক্সট জেনারেশনকে দিয়ে যাবে। আর একদম শেষের দিকে এসে একটা প্রশ্ন আমি তোমায় জিজ্ঞাসা করবো, যে তোমার যে প্রোডাকশন ভ্যালু যেগুলো তুমি ভাবনা আজকালের থেকে করো, সেইটাই কি কোনোভাবে তোমার মানে একজন আর্টিস্ট ঋতুপর্ণা সেনগুপ্তর এই মাইন্ডসেটটা কাজ করে, যে যেটা আমার প্রোডাকশনটা আমার ছেলে মেয়ের জন্য রেখে যাবো, যে তোমার মা আসলে এই শিল্পী হিসেবে তোমার মা আসলে এইটা? এটা খুব ভালো প্রশ্ন করেছে, এই প্রশ্নটা আমাকে আজ অব্দি কেউ করেনি। অ্যাকচুয়ালি আমিও বলি মাঝে মাঝে যে হয়তো তোমার মা কিছু একটা তৈরি করেছে, সেই তৈরি করাটা তোমরা যদি মনে করো যে সেই যেই জায়গাটা মা তৈরি করেছে অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ এ প্রডিউসার, তোমরা যদি এটাকে সংরক্ষণ করতে পারো, তাহলে হয়তো মা যেদিন থাকবে না সেদিন খুব খুশি হব। হয়তো আরো আরো অনেক ভালো মানুষরা, যারা অনেক ট্যালেন্টেড মানুষরা এই প্রোডাকশন থেকে কাজ পাবে। তো দ্য শো মাস্ট গো অন। সেই জন্য মানে যেটা ঋতুপর্ণা সেনগুপ্ত শুধু অভিনয় করছেন, সেটা সম্পূর্ণটা তার হাতে না থাকলেও যেটা সে প্রযোজনা করছে, সেটা সে ওই ক্লাসটা কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করে, তাই তো? চেষ্টা করি, না আমি যতটুকু পারি চেষ্টা করি। আমাদের রিসেন্টলি পুরাতন আমাদের অনেক অনেক সম্মান দিয়েছেন, এবং আমরা খুব ভালো একটি ছবি মানে অ্যাকচুয়ালি, এবং রিসেন্টলি আমরা নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যাল থেকে, ইন্ডিয়ান ফেস্টিভ্যাল থেকে প্রাইজ পেয়েছি, শর্মিলা ঠাকুর প্রাইজ পেয়েছেন, এবং আমরা হিউস্টন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে বেস্ট ফিল্ম পেয়েছি। তারপরে মানে ওয়াশিংটন ডিসি, যেটা ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, সেখান থেকে আমরা বেস্ট ফিল্ম, বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছি। তো বেশ কিছু মানে আমরা কাজ মানে মানে বেশ কিছু আমরা পেয়েছি আর কি, মানে এটার পুরস্কার, এবং গ্লোবালি ছবিটা এখন রান করবে। এবং এই আমি আমার দর্শকের কাছে, আমার ভারতবর্ষের দর্শকের কাছে আমি খুবই কৃতজ্ঞ যে তারা এই ছবিটাকে এত ভালোবেসেছে, এবং আমরা আরো অনেক জায়গায় আরো এমনি স্পেশাল স্ক্রিনিং করব। আমরা অনেকের দেখেছি কেরিয়ারের সায়ান্নে পৌঁছে তারা যখন একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পান, পেলে তাদের ব্যবহারটা বদলে যায়, অনেককে দেখেছি। আর কেরিয়ারের শুরুর দিকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরেও পা মাটিতেই থেকে গেল, কখনো মনে হয়নি যে আমি এবার একটুখানি ওই ইচ্ছে করে মানে শূন্যে আরো তো আরো আরো অ্যাওয়ার্ড পাওয়ার তো আমার অনেক ইচ্ছা না, আমার তো অনেক বেশি মানে কি বলবো, চাহিদা যে আরো ভালো কাজ করব, আরো অনেক অ্যাওয়ার্ড পাবো, আরো আরো জাতীয় পুরস্কার পাওয়া উচিত। তো সেই 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 আকাঙ্ক্ষাটা নিয়ে আমি এগিয়ে চলি, তাই জন্য মনে হয় যে সবসময় মাথা নিচু করে কাজ করি আর মাথা উঁচু করে দাঁড়াই। অনেক ধন্যবাদ ঋতুদি, অনেকক্ষণ আমরা কথা বললাম, আপনারাও শুনলেন। নিশ্চয়ই ঋতুপর্ণা সেনগুপ্তর কথা শুনতে সবসময় ভালো লাগে। ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর ঋতুদি একটুখানি তোমার দর্শককে বলে দাও যে তারা ম্যাডাম সেনগুপ্ত কবে থেকে দেখবেন। আমার প্রিয় দর্শককে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর আমার দর্শকরাই আমার প্রাণ, এবং আমি মনে করি আমার দর্শকরা আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। তো কিছুদিন আগেই আমার পুরাতন সুপারহিট হয়েছে, এবং রিলিজ হতে চলেছে 4th of July ম্যাডাম সেনগুপ্তা। তার মধ্যে আমি আছি, রাহুল বোস আছে, অনন্যা চ্যাটার্জি আছে, কৌশিক সেন আছে, এবং আরো অনেক, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জি, এবং আরো অনেক, সুব্রত দত্ত, অনেক বড় বড় অ্যাক্টররা আছেন, এবং অনুপম রয়ের মিউজিক, এবং আমাদের ট্রেলার লঞ্চ হয়ে যাচ্ছে খুব শিগগিরই। তো আপনারা দেখতে থাকুন এবং ছবিটাকে সুপার ডুপার হিট করুন। ডাইরেক্টর সায়ন্তন ঘোষাল। নমস্কার।